Hello, Assalamu alaikum. This is Sabrima Sumaya, your writing instructor from QED IELTS. আজকে আমরা কথা বলবো কিভাবে একজন বিগিনার লেভেল থেকে আপনি চলে যেতে পারেন অ্যাডভান্স লেভেলে IELTS রাইটিং পার্ট নিয়ে। অনেকেই হয়তো IELTS জার্নিটা শুরু করেছেন বা কেউ হয়তো ভাবতেছেন শুরু করবেন, কিন্তু রাইটিং পার্টটা নিয়ে অনেক প্যারার মধ্যে আছেন, জানতেছেন না কিভাবে কী করবেন। কেউ হয়তো বা গুগল সার্চ করতেছে, কেউ হয়তো বা ইউটিউবে সার্চ করতেছেন, কিন্তু কোনোভাবেই কোনো কুলকিনারা পাচ্ছেন না। আজকে আমাদের এই ক্লাসটি ফলো করলে আমরা আশা করতেছি যারা বিগিনার আছেন, যারা নতুন শুরু করেছেন, তারা অনেক কিছু বুঝতে পারবেন কিভাবে আপনাদের লেখাটাকে আরও সুন্দর করতে হবে। তো চলুন আমাদের ক্লাসটা শুরু করে দেই। আসুন আমরা প্রথমেই কথা বলবো বেসিক নিয়ে। যেহেতু আমরা কথা বলতেছি, আজকে আমাদের ক্লাসটাকে নিচ্ছি আমরা বিগিনারদেরকে ফোকাস করে, তো চলুন আমরা একদম বেসিক থেকে জিনিসটাকে শুরু করে দেই, ঠিক আছে? অর্থাৎ আপনি কিভাবে এ থেকে জেডে চলে যাবেন। তো চলুন, আমাদের রাইটিংয়ে প্রথমেই থাকতেছে হচ্ছে 60 মিনিট। এই 60 মিনিটে আপনাদেরকে দুইটা টাস্ক দেয়া হবে, সেটা হচ্ছে টাস্ক 1 এবং টাস্ক 2। এখন যে জিনিসটাকে মনে রাখতে হবে ইম্পর্টেন্টলি, টাইম ম্যানেজমেন্ট। অর্থাৎ এই 60 মিনিটে আপনাকে যেহেতু দুইটা টাস্ক কমপ্লিট করতে হচ্ছে, একটাকে আপনি শেষ করবেন 40 মিনিটসে এবং আরেকটাকে শেষ করবেন 20 মিনিটসে। টাস্ক 1-এর জন্য রাখবেন আপনি 20 মিনিট এবং টাস্ক 2-এর জন্য রাখবেন 40 মিনিট। কেননা টাস্ক 1-এ আমাদের থাকছে অনলি 150+ ওয়ার্ডস এবং টাস্ক 2-তে থাকছে 250+ ওয়ার্ডস। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে কেন টাস্ক 2-তে আমরা বেশি সময় দেব টাস্ক 1-এর থেকে। সো প্রথমেই আমরা যে জিনিসটা মেনটেন করব, টাইমটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা টাস্ক থাকছে, টাস্ক 1 এবং টাস্ক 2, এবং শব্দের লিমিটটাও আমাদেরকে মনে রাখতে হবে। এই তিনটা জিনিস আমাদেরকে শুরুতে মনে রাখতে হবে। সো চলুন এখন আমরা দেখি স্কোরিংয়ের যে বিষয়টা। এখন আপনি লিখলেন, আপনার কিসের উপর ভিত্তি করে টিচার আপনাকে মার্কসটা দিবে। সো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা অবশ্যই নতুন হিসেবে যারা মনে রাখবো সেটা হচ্ছে 4টা পার্ট আছে। এই 4টা পার্টের ভিত্তিতে আমাদেরকে মার্কসগুলো দেওয়া হয়ে থাকে। ফার্স্টেই হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। সো টাস্ক অ্যাচিভমেন্টটা কি? টাস্ক অ্যাচিভমেন্টটা সোজা কথায় বলতে গেলে আপনার যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা আপনি কতখানি বুঝতে পারলে এবং কতখানি সুন্দরভাবে আপনার খাতায় তুলে ধরতে পারলেন। অর্থাৎ প্রশ্নে যেটা দেয়া থাকবে সেটাকে আপনাকে যথাযথভাবে সুন্দর করে কমপ্লিটলি লিখতে হবে। এখন আপনাকে ধরেন প্রশ্নে চেয়েছে একটা, আপনি উত্তরে লিখেছেন একটা, তাহলে কিন্তু হলো না। এক্সামিনার দেখবে যে আপনি আপনার প্রশ্নটা ঠিকমতো বুঝেছেন কিনা এবং ঠিকমতো লিখেছেন কিনা, এবং প্রশ্নে যেটা চাওয়া হয়েছে সেটা ঠিকমতো তুলে ধরেছেন কিনা। অর্থাৎ এখানে আপনাদেরকে মনে রাখতে হবে প্রথমত প্রশ্নে কী চাচ্ছে, দ্বিতীয়ত আমি প্রশ্নটা ঠিকমতো উত্তর লিখতে পেরেছি কিনা, এবং তৃতীয়ত হচ্ছে এর সাথে যথাযথ মিল রেখে আমি সেটা এক্সপ্লেন করতে পেরেছি কিনা এবং এক্সাম্পল দিতে পেরেছি কিনা, এবং আমার এক্সাম্পলটা এবং যে এক্সপ্লেনেশনটা আমি দিচ্ছি সেটা প্রশ্নে যেটা বলা হয়েছে সেটার সাথে মিল আছে কিনা, সেটাকে যথাযথভাবে তুলে ধরতেছে কিনা। এই পয়েন্টগুলো মনে রাখলে আপনার টাস্ক অ্যাচিভমেন্টে স্কোর চলে আসবে। অ্যান্ড দেন কোহেরেন্স। এটা কি? এটা হচ্ছে, যদি আমি বলতে যাই বাংলাতে, সামঞ্জস্যপূর্ণতা। অর্থাৎ আপনি যে প্রশ্নের উত্তরটা লিখতেছেন, আপনার উত্তরটা প্রশ্নের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ আপনি প্রশ্নে চেয়েছে একটা, আপনি লিখে দিলেন। অর্থাৎ ধরুন প্রশ্নে চেয়েছে যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে, কিন্তু আপনি উত্তরটা দিলেন কি জানেন তো? আপনি উত্তরটা দিয়ে ফেললেন কম্প্যারিজন নিয়ে, দুইটা বিষয়ের কম্প্যারিজন নিয়ে। তাহলে কি মিল থাকলো? মিল থাকলো না। অর্থাৎ আপনি যে লেখাটা লিখেছেন টাস্ক অ্যাচিভমেন্ট করে, হ্যাঁ, তো একটা লাইন থেকে আরেকটা লাইনে যাওয়ার যে ট্রানজিশনটা, পাশাপাশি একটা লাইনের সাথে আরেকটা লাইনের যে মিল বা সামঞ্জস্যতা, এটাই কিন্তু এর মুখ্য বিষয়। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে দুইটা জিনিস এক্ষেত্রে, ট্রানজিশন এবং যথাযথ মিল, ঠিক আছে? আপনার
প্রথম লাইনের সাথে পরের লাইনের যে মিল বা একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফের যে মিল, মানে প্রথমে পড়েছে একটা, এক্সামিনার পড়লো, পড়ে বুঝলো একটা জিনিস, পরবর্তীতে যখন আরেকটা পার্টে গেল, পার্ট 2তে গেল, পার্ট 1 থেকে পার্ট 2তে যখন গেল, তখন কোনো মিল খুঁজে পাচ্ছে না, মানে গল্পের সাথে কোনো মিলই নেই। আপনি প্রথমে একটা বিষয় নিয়ে কথা বলেন, হুট করে তখন আরেকটা বিষয়ে চলে গেছেন, মানে এটার সাথে কোনো মিল থাকতেছে না। অর্থাৎ আপনি যখন একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফে যাচ্ছেন বা একটা লাইন থেকে আরেকটা লাইনে যখন যাচ্ছেন, অবশ্যই মনে রাখতে হবে যেন সামঞ্জস্যতা থাকে এবং মিল থাকে। এখন কথা হচ্ছে আপনি যে এই ট্রানজিশনটা করতেছেন, এটা কিভাবে করবেন। এই যে এই প্যারাগ্রাফ থেকে এই প্যারাগ্রাফে গেলেন বা একটা লাইন থেকে আরেকটা লাইনে গেলেন, এটার জন্য অবশ্যই আমাদেরকে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে হবে, লাইক ফার্দার মোর, দেয়ার ফর, মোর ওভার, এই জিনিসগুলো ইউজ করতে হবে। আমরা এগুলো ইউজ করে একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফের, একটা লাইনের সাথে আরেকটা লাইনের মিল রাখার চেষ্টা করব। দেন আসতেছে আমাদের লেক্সিক্যাল রিসোর্সেস। এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে সোজা বাংলায় বলতে গেলে অ্যাডভান্স ভোকাবুলারি, অর্থাৎ আপনি যত হাই লেভেলের, যত ভ্যারাইটি রেঞ্জের হচ্ছে গিয়ে ভোকাবুলারি ইউজ করতে পারবেন, আপনার এখানে লেক্সিক্যাল রিসোর্সটা আরও বেশি এনরিচড হবে। সুতরাং এই পার্টটার ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হচ্ছে সেটা হচ্ছে আপনার ভোকাবুলারি রেঞ্জটা আরও বেশি বাড়াতে হবে। এখন বিগিনার হিসেবে আপনার ভোকাবুলারি রেঞ্জটা হয়তো বা অনেক কম থাকতে পারে। এই ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনারা চেষ্টা করবেন দৈনিক অন্তত 10টা করে হলেও নতুন নতুন ওয়ার্ড শেখার জন্য বা সিমিলার ওয়ার্ড জানার জন্য, যেন আপনার ভোকাবুলারি রেঞ্জটা বাড়ে এবং আপনার লেক্সিক্যাল রিসোর্সটা অনেক বেশি এনরিচড হয়ে যায়। এখন লাস্টের যে পার্টটা আছে গ্রামাটিক্যাল রেঞ্জ, এই ক্ষেত্রে কি থাকতেছে? এই ক্ষেত্রে আমাদের থাকতেছে হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। গ্রামারের সেন্টেন্স স্ট্রাকচারটা মনে রাখতে হবে। সেন্টেন্স স্ট্রাকচারটা বলতে গেলে যেটা আসে সেটা হচ্ছে আপনার সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ আপনি যত ভালো লেভেলের লেখা লিখতে পারবেন, এই জিনিসগুলো মেনটেন করে আপনার স্কোর কিন্তু বেড়ে যাবে। আই ইট রাইস, এটা কিন্তু খুবই একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল বা প্লেইন সেন্টেন্স হয়ে গেল। আমাদেরকে চেষ্টা করতে হবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স দিয়েও পুরো জিনিসটা লেখার জন্য, ঠিক আছে। পাশাপাশি এখানে আরেকটা যে জিনিসটা থাকতেছে সেটা হচ্ছে আপনার সেমিকোলন, ফুল স্টপ, এগুলার ব্যবহার, কমা কোথায় ইউজ করতে হবে, ওখানে ফুল স্টপ ইউজ করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে। কারণ এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাক মতো ইউজ করতে না পারেন, যেমন দেখুন এখানে কিন্তু আমরা কমা ইউজ করেছি, তাই না, এখানে ব্র্যাকেট ইউজ করা হয়েছে, এই যে বিষয়গুলো থাকতেছে, এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করে না লিখেন, আপনার লেখার মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এই ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন। আরেকটা যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে টেন্স। টেন্স কিন্তু ভুল করা যাবে না। আপনি লিখতেছেন পাস্ট টেন্সে, ঠিক আছে, পুরো স্ট্রাকচারটা চেষ্টা করবেন পাস্ট টেন্সে মেনটেন করার জন্য। হঠাৎ করে পাস্টে লিখতেছেন, মাঝখানে 2-1টা লাইন উইথাউট এনি রিজন প্রেজেন্টে লিখে ফেললেন, এভাবে করলে কিন্তু হবে না। টেন্সটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এখন সবথেকে যে বড় ভুলটা আমরা নতুনরা করে থাকি সেটা হচ্ছে কোনো স্ট্রাকচার মানি না, ঠিক আছে, যেটা আমি এতক্ষণ থেকে বলতেছি স্ট্রাকচারটা মেনটেন করতে হবে। আমরা কোনো স্ট্রাকচার মানি না, আমরা শুধু লিখে যাই আর লিখে যাই, ঠিক আছে, যে শুধু ইংরেজিতে লিখেই যাই আমরা। এভাবে কিন্তু লিখে গেলে শুধু হবে না, আমাদেরকে অবশ্যই স্ট্রাকচার মানতে হবে। সো আমরা আজকে এটা নিয়েই আপনাদের সাথে কথা বলবো, স্ট্রাকচার নিয়ে, এবং আমরা আশা করছি আপনি যদি এটা মেনটেন করতে পারেন, অবশ্যই আপনি একটা ভালো ডিজায়ারেবল স্কোর পেয়ে যাবেন। সো আমরা যেটা বলছিলাম যে আমাদের এখানে 2টা টাস্ক থাকছে, একটা হচ্ছে টাস্ক 1, একটা হচ্ছে টাস্ক 2। এখন চলেন দেখি আমরা টাস্ক 1টা আসলে কি। টাস্ক 1-এ থাকবে কিছু আপনাকে ডেটা দেয়া থাকবে এবং এই ডেটার উপর ভিত্তি করে আপনাকে উত্তরগুলো দিতে হবে। এখানে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি দেখানোর কোনো জায়গা নেই। টাস্ক 2-তে আপনি যত চাচ্ছেন ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন, আমরা সেটাকে এনকারেজ করি, বাট টাস্ক 1-এ আপনি ভুলেও কখনো কোনো ক্রিয়েটিভিটি শো করবেন না। এখানে প্রশ্নে যতটুকু ইনফরমেশন দেওয়া থাকবে আপনাকে চেষ্টা করতে হবে 150 ওয়ার্ডে পুরো ইনফরমেশনটাকে তুলে ধরার জন্য, এর বাইরে কখনোই আপনি কোনো কিছু লিখবেন না। সো
এই প্রশ্নটা কিভাবে হতে পারে, এখানে আপনার একটা লাইন গ্রাফ থাকতে পারে, ঠিক আছে। লাইন গ্রাফটা কীরকম, লাইন গ্রাফটা হচ্ছে আপনার ঠিক এরকম, বা লাইন গ্রাফটা থাকবে হচ্ছে আপনার এরকম, ঠিক আছে। এটা প্রশ্ন থাকতে পারবে। এবং আরেকটা আছে বার চার্ট। বার চার্ট আছে, বার চার্টটা হচ্ছে কি আপনার অনেকটা এরকম হয়ে থাকে। পাই চার্টটা হচ্ছে এরকম, পাই চার্টটা আপনার এরকম থাকবে। এখানে কিছু ডেটা থাকবে, এখানে কিছু ডেটা থাকবে, এখানে কিছু ডেটা থাকবে, এখানে কিছু ডেটা থাকবে। এটা হচ্ছে আপনার পাই চার্ট। আর টেবিলটা তো সবাই বুঝতেছেন, প্রসেসটা হচ্ছে ধরেন একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে যাবে কিভাবে। ধরেন এটা হচ্ছে একটা প্রসেস, এই স্টেপে হচ্ছে গিয়ে প্রোডাক্টটা বানানো হচ্ছে, তারপরে এই স্টেপে যে প্রোডাক্টটা প্যাকেজিং হচ্ছে, দেন এই স্টেপে যে প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাচ্ছে কাস্টমারদের কাছে। সো একটা প্রোডাক্ট বানানোর যে প্রসেস, এই জিনিসটা হয়তো বা আপনার প্রশ্নের মধ্যে থাকতে পারে যে কোনো একটা কিছুর মেকিং প্রসেস, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। দেন হচ্ছে ম্যাপ। ম্যাপের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেটা আমাদের কম্পাসে থাকে, সেটা হচ্ছে দিক নির্দেশনাটা, ঠিক আছে। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই জিনিসটা মনে রাখতে হবে। ম্যাপে এই জিনিসটা দেয়া থাকে। এবং ধরেন একটা জায়গার হচ্ছে লোকেশন দেয়া থাকে। এটা ধরেন একটা প্লেস, ধরেন এটা একটা পার্ক। সো পার্কের এখান দিয়ে হয়তো বা এন্ট্রি, এখান দিয়ে হয়তো বা আপনার হচ্ছে এক্সিট, এখান দিয়ে এক্সিট হচ্ছে। আবার এখানে ধরেন একটা পার্কের এখানে বাচ্চাদের খেলার জায়গা, এখানে ধরেন একটা পুকুর। সো ধরেন এটা একটা ম্যাপের মতো, এটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে। সো আমরা এটা নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব যে কোনটা কেমন ধরনের প্রশ্ন বা কেমন ধরনের হয়ে থাকে। আজকে আমরা লেখাটা নিয়ে আলোচনা করব সহজভাবে। প্রশ্ন পরবর্তী স্টেপে আমরা এটা অন্য একদিন জানব। সো সহজ স্ট্রাকচারটা হচ্ছে পার্ট 1-এর জন্য এখানে 4টা প্যারাগ্রাফ থাকবে। ইন্ট্রোডাকশন, দেন ওভারভিউ, দেন হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। সো এইখানে আমাদের একটা ডেমো প্রশ্ন দেয়া আছে, ঠিক আছে। সো আপনার প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে আমরা কথা বলতেছি একটা লাইন গ্রাফ নিয়ে, যেখানে বলা হচ্ছে একটা লাইন গ্রাফ হচ্ছে প্রেজেন্ট করছে নাম্বার অফ ট্যুরিস্টস ভিজিটিং 3 কান্ট্রিজ, অর্থাৎ 3টা কান্ট্রিতে এ বি অথবা সি তে 2000 থেকে 2020 সালের মধ্যে কতজন ট্যুরিস্ট যাতায়াত করেছেন, সেই নাম্বারটার হচ্ছে গিয়ে তারতম্য বা যে নাম্বারটার মধ্যে যে পরিবর্তনটা এসেছে, এটা নিয়ে একটা লাইন গ্রাফ এখানে শো করা হচ্ছে। সো আমরা যদি পরবর্তী স্টেপে যাই, দেখুন এটা হচ্ছে ওভারভিউ। সো ফার্স্টে আমরা যেটা বলেছিলাম যে আমাদের প্রশ্নে হচ্ছে গিয়ে 4টা পার্ট থাকছে। ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, যেটা কিনা আপনারা জানেন। এই ক্ষেত্রে হচ্ছে জাস্ট প্রশ্নটার প্যারাফ্রেজিংটা করবেন। ওখানে প্রশ্ন যেটা ছিল, আমাদের এখানে যে প্রশ্নটা ছিল, এখানে তো একটা প্রশ্ন দেয়া আছে। সো এই প্রশ্নটাকেই আপনি একটু প্যারাফ্রেজিং করে লিখবেন, একটু চেঞ্জ করে লিখবেন। প্যারাফ্রেজিং বলতে একটু চেঞ্জ করে লেখা, প্রশ্নটা সেমই থাকছে, আমরা জাস্ট লেখাটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা একটু চেঞ্জ করে লিখে দিব, এটাতে আমাদের হয়ে যাচ্ছে। দেন আমরা যে নেক্সট স্টেপে যাব সেটা হচ্ছে ওভারভিউ। এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে গিয়ে আপনার টাস্ক 1-এর জন্য। কেন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আসুন আমরা দেখতেছি। এটাকে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এই জন্য বলা হচ্ছে কারণ এই যে গ্রুপ কথাটা দেখতেছেন না, এইখানে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট বিকজ ডেটা গ্রুপিং। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এই ওভারভিউয়ের। আপনি প্রশ্নটা পড়ে ডেটাটাকে কিভাবে ভাগ করবেন, কিভাবে ভাগ করে
কোন ডেটাটাকে হচ্ছে কি আপনি ওভারভিউতে বেশিভাবে তুলে ধরবেন, হাইলাইট করবেন, এবং কোন ডেটাগুলোকে বডি প্যারাগ্রাফ 1-এ দিবেন, কোনটাকে বডি প্যারাগ্রাফ 2-তে দিবেন, এটা কিন্তু এখানে মনে রাখতে হবে। এখন সব থেকে যে কমন ভুলটা যারা নতুনরা করে ফেলেন সেটা হচ্ছে সমস্ত ইনফরমেশনগুলোকেই আপনারা এই ওভারভিউতে তুলে ধরেন। এখন আপনি যদি সমস্ত ইনফরমেশনকে ওভারভিউতে তুলে ধরেন তাহলে তো আপনার বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 এর জন্য কিছুই রইল না। সো আপনাকে তো বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 এর জন্য কিছু ইনফরমেশন রেখে দিতে হবে। সো ইন দ্যাট কেস তাহলে আমরা ওভারভিউতে কী লিখব, আর বডি প্যারাগ্রাফ 1-এ কী লিখব, বডি প্যারাগ্রাফ 2-তে কী লিখব। সো যেহেতু যেহেতু ওভারভিউতে আমরা সমস্ত তথ্য তুলে ধরতে পারছি না, সো এইখানে আমরা শুধু যে প্রমিনেন্ট ডেটাগুলো আছে শুধুমাত্র সেই জিনিসগুলো এইখানে তুলে ধরব। অর্থাৎ প্রশ্ন থেকে যদি আমরা 5টা ডেটা কালেক্ট করতে পারি, এইখানে আমরা 1টা বা 2টা ডেটা তুলে ধরবো, বাকিগুলো রাখবো আমরা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 এবং 2 এর জন্য। সো দেখুন এখানে একটা ওভারভিউ লেখা আছে, ঠিক আছে। দেখুন এই যে ওভারঅল দিয়ে শুরু করেছে, ওভারঅল কান্ট্রি এ এবং কান্ট্রি বি নিয়ে বলা আছে, যেটা আমরা বলেছিলাম যে কান্ট্রিগুলোর মধ্যে যে চেঞ্জেসগুলো আসছে সেটা নিয়ে বলা আছে। সো দেখুন এখানে আমরা কিছু ওয়ার্ড ইউজ করব যেটা এখানে বলা আছে, যে দেখুন এই যে শার্পলি, রিমেইন স্টেবল, তারপরে হচ্ছে রিচড আ পিক, ডিক্লাইন্ড, গ্র্যাজুয়ালি, ঠিক আছে, ফ্ল্যাকচুয়েটেড। এই ওয়ার্ডগুলো আমরা এখানে ইউজ করব ডেটাগুলার অবস্থার পরিবর্তন বোঝানোর জন্য। যদি কোনো পরিবর্তন না থাকে ডেটার ভেতর তাহলে আমরা এটা রাখবো স্টেবল, রিমেইন স্টেবল, এই কথাটা বলে দিব। এবং যদি দেখি যে আমাদের ডেটাটা হুট করে একদম ধরুন এরকম উপরের দিকে চলে গেছে, তাহলে এখানে আমরা বলতে পারবো শার্পলি ইনক্রিজড, ঠিক আছে। আবার হুট করে নিচে চলে গেছে, এখানে যেটা বলা আছে ডিক্লাইন, মানে আস্তে আস্তে নিচের দিকে চলে গেছে, ডিক্লাইন গ্র্যাজুয়ালি, অথবা বলতে পারবো আমরা শার্পলি ডিক্লাইন্ড, ঠিক আছে। আবার ধরেন এরকম আছে, ঠিক আছে, বা এরকম একবার উঠে গেল, একবার নিচে গেল, আবার উঠে গেল, আবার এরকম হলো, এটাকে আমরা বলবো ফ্ল্যাকচুয়েটেড, অর্থাৎ উঠানামা করছিল, কোনো স্টেবল একটা পজিশনে ছিল না। আবার ডেটাটা আমরা দেখলাম যে একদম ফ্ল্যাটলি গিয়েছে, ঠিক আছে। ইন দ্যাট কেস এটা আমরা বলবো স্টেবল, মানে স্টেবলই ছিল, খুব একটা বেশি চেঞ্জেস এটার মধ্যে হয়নি। সো এই টার্মগুলো আমরা ইউজ করব ডেটাগুলোকে ডিসক্রাইব করার জন্য। আমরা এখন এখানে দেখুন যে এইখানে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে স্টেডি, ঠিক আছে। অর্থাৎ ধরুন যে কান্ট্রি এ ছিল, হয়তো বা কান্ট্রি এতে খুব ভিজিটরদের নাম্বারে খুব একটা পরিবর্তন আসেনি। ধরুন আমরা ধরে নিচ্ছি এটা কান্ট্রি এ, ঠিক আছে। সো কান্ট্রি এতে 2000 সাল থেকে, এখানে তো বলেছে আমাদের প্রশ্নে ছিল 2000 সাল থেকে 2020 সালের মধ্যে, এটা ধরুন 2020 সাল, মাঝখানে যদি আমরা 2015 সাল ধরি, ঠিক আছে। সো এখন দেখা গেল 2000 সালে এখানে ভিজিটরের পরিমাণ ছিল কান্ট্রি এতে 20 জন, 2015-তে ছিল ধরুন আমরা এখানে ধরে নিতে পারি 21 জন, আর হচ্ছে 21 জন, আর এখন 2020 সালে ধরে নিতে পারি এখানে ছিল আবারও 20 জন। সো আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে কান্ট্রি এতে থ্রু আউট দ্য ইয়ার্স তেমন একটা কোনো পরিবর্তন আসেনি ভিজিটরদের মধ্যে, অর্থাৎ 20 জন, 21 জন, 20 জন, মানে ইন এভারেজ এখানে মোটামুটি 20 জনের মতোই ভিজিটর অলওয়েজ ছিল, ঠিক আছে। এখন কান্ট্রি বি এ যদি দেখুন কান্ট্রি বি এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে শোড ফ্লাকচুয়েশনস। আমি একটু আগে আপনাদেরকে ফ্লাকচুয়েশনস নিয়ে বলেছিলাম, যখন দেখবেন যে এরকম হয়ে থাকে, অর্থাৎ
ডেটার মধ্যে কখনো আপ ডাউন হচ্ছে, কোনো নেই, কোনো সমান্তরালতা নেই, কোনো মিল নেই, বা কোনো উপরের দিকে ওঠা নেই, একদম নিচের দিকে নামা নেই, কখনো উঁচু কখনো নিচু, এরকম ফ্ল্যাকচুয়েশন যখন থাকতেছে তখন আমরা এটাকে ফ্ল্যাকচুয়েশন বলতেছি ডেটা। সো এখন কান্ট্রি বি এর ক্ষেত্রে যদি আমরা দেখি, ধরুন এটা কান্ট্রি বি, এখন কান্ট্রি বি এ হচ্ছে ধরুন এটা 2000 সাল, এটা 2015 সাল এবং এইটা 2020 সাল। সো আমরা এখানে দেখলাম কি, আমরা এখন এখানে দেখলাম এখানে ভিজিটর ছিল 25 জন, দেন সাডেনলি এখানে হয়ে গেল 40 জন, আবার এখানে হয়ে গেল 10 জন। এখন এখানে দেখুন এই যে তারতম্যটা, এই যে ডেটার তারতম্যটা হচ্ছে 25 থেকে 40, আবার এই যে 10, এটাকেই বলছে হচ্ছে ফ্ল্যাকচুয়েশন, ঠিক আছে। সো এইখানে ডেটাটার ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, আবার একটা জায়গাতে হচ্ছে গিয়ে আপনার মানে তেমন একটা কোনো পার্থক্যই নেই। এই যে এভাবে যে চেঞ্জেসগুলো আসতেছে, এটাকে আমরা সেই ডেটার চেঞ্জেসগুলো অনুযায়ী এখানে ডিসক্রাইব করে নিব, ঠিক আছে। সো এখানে আমাদের যে ইম্পর্টেন্ট কিছু টিপস আছে এটাও আমাদেরকে মনে রাখতে হবে। তার আগে আরেকটা জিনিস বলে দিই যে বডি প্যারাগ্রাফ 1-এ আপনি কী লিখবেন এবং বডি প্যারাগ্রাফ 2-তে আপনি কী লিখবেন। বডি প্যারাগ্রাফ 1-এ লিখবেন আপনি যখন ডেটাটাকে গ্রুপিং করবেন, একটা গ্রুপের ডেটা থাকবে বডি প্যারাগ্রাফ 1-এ এবং আরেকটা গ্রুপের ডেটা থাকবে বডি প্যারাগ্রাফ 2-এ। এখন আমাদের এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে টাস্ক 1-এ কিন্তু কোনো কনক্লুশন থাকছে না, এটা কিন্তু টাস্ক 2 না, টাস্ক 2-তে কনক্লুশন থাকছে। সো টাস্ক 1-এ কিন্তু কোনোভাবে কনক্লুশন রাখা যাবে না। এখানে সবাই যে জিনিসটা আরেকটা ভুল করে থাকে যে একটা কনক্লুশন দিয়ে দেয়, এটা কিন্তু দেওয়া যাবে না। টাস্ক 1-এ আমাদের কোনো কনক্লুশন থাকছে না, এখানে থাকছে হচ্ছে ফার্স্ট ইন্ট্রোডাকশন, তারপর থাকছে হচ্ছে ওভারভিউ, তারপর থাকছে বডি প্যারাগ্রাফ 1, তারপর থাকছে বডি প্যারাগ্রাফ 2। সো বডি প্যারাগ্রাফ 1-এ এখন আপনি কি দিবেন, বডি প্যারাগ্রাফ 2-তে আপনি কি দিবেন, ডেটাটাকে ভাগ করে নেবেন। একটা ডেটা থাকবে পার্ট 1-এ বডি প্যারাগ্রাফ 1-এ এবং আরেকটা ডেটা থাকবে বডি প্যারাগ্রাফ 2-তে। এখন আপনি ডেটাটাকে কিভাবে ভাগ করবেন, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট টাস্ক 1-এর জন্য। কারণ আপনার যদি ডেটা গ্রুপিংটা ভালো না হয়, সো আপনার ন্যাচারালি বডি প্যারাগ্রাফ 1টা ভালো হচ্ছে না, বডি প্যারাগ্রাফ 2টা ভালো হচ্ছে না, পাশাপাশি ওভারভিউটাও কিন্তু বাজে হয়ে যাচ্ছে। সো যেটা আমি প্রথমেই বলে নিয়েছিলাম, এই পার্টের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেটা গ্রুপিংটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এবং এখানে যে টিপসগুলো যেটা বলছিলাম আমরা, যে হুবহু প্রশ্ন থেকে তুলে নিয়ে ডেটা আমরা কপি করব না, এরকম হতে পারে। কিছু কিছু প্রশ্নে দেখা যাচ্ছে মাত্র 5টা বা 10টা ইনফরমেশন থাকতেছে, আবার কিছু কিছু প্রশ্ন হতে থাকতে পারে যে আপনার ওখানে অনেক এর থেকেও বেশি ইনফরমেশন আছে। তখন কি আপনি এত ইনফরমেশন এখানে তুলে ধরতে পারবেন? কারণ আপনার তো ওয়ার্ড লিমিট 150, পাশাপাশি আপনার লেখাও তো অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, বডি প্যারাগ্রাফ 1 অনেক বড় হয়ে যাবে, বডি প্যারাগ্রাফ 2 অনেক বড় হয়ে যাবে। সো সব ইনফরমেশন কিন্তু হুবহু কপি করে তুলে ধরা যাবে না। কিছু কিছু ইনফরমেশন আমাকে নিতে হবে এবং কিছু কিছু ইনফরমেশন আমাকে এক্সক্লুড করে দিতে হবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা আরেকটা ইম্পর্ট্যান্ট, আমরা কিছু ভোকাবুলারি ইউজ করব, যেটা আমরা বলে নিলাম। আমরা ডেটার চেঞ্জেসগুলো বোঝানোর জন্য, সিগনিফিকেন্টলি যে চেঞ্জেসগুলো আসতেছে এটা বোঝানোর জন্য আমরা এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করব। এখন টাস্ক 2 এর ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমাদের এখানেও 4টা পার্ট থাকতেছে, আমাদের যেটা মনে রাখতে হবে। এখানে 4টা পার্ট থাকছে, পাশাপাশি এটার সময় হচ্ছে 40 মিনিটস উইথ হচ্ছে 250 ওয়ার্ড, ঠিক আছে। সো এই 40 মিনিটসের মধ্যে আমরা আবার এটাকে 35 মিনিটসে লেখার চেষ্টা করব, কারণ বাকি যে 5 মিনিটস থাকছে এই 5 মিনিটসে আমরা চেষ্টা করব যে আমাদের যে পুরো লেখাটা আছে সেটাতে কোনো মিস্টেকস আছে কি না সেটা চেক করার জন্য। মানে ছোটোবেলায় আমরা স্কুলে থাকতে যেভাবে পরীক্ষা দিতাম আর কি, যে এক্সাম শেষে আমরা একটু দেখতাম রিভিশন দিয়ে যে ঠিক আছে কিনা সব কিছু, এরকম আর কি বিষয়টা। সো আমাদের একটু ছোটোবেলায় ফিরে যেতে হবে, আমাদেরকে একটু রিভিশন দিতে হবে। আমরা লেখা শেষে 5টা মিনিট আমরা রিভিশন দিব যে আমাদের লেখা সব কিছু ঠিক আছে কি না। এবং এখন যেহেতু হচ্ছে গিয়ে আমরা আর খাতায় লিখছি না, আমাদের তো এখন কম্পিউটার এক্সাম হচ্ছে, কম্পিউটার বেসড এক্সাম। সো আমাদের টাইপিংই বলবো আমরা, যে টাইপিং কোনো মিস্টেক আছে কি না, ঠিক আছে, এটা আমরা চেক করে দেখব।
সো অ্যাজ ওয়েল এস টাস্ক 1-এর মতো এখানে আমরা পেয়ে যাচ্ছি ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন পার্টটা। এটা তো আপনারা সবাই জানেন যে প্যারাফ্রেজিং, ঠিক আছে, এটা নিয়ে তো আর আসলে বলার কিছু নাই। দেন চলে যাচ্ছি আমরা বডি প্যারাগ্রাফ 1-এ, এটা আরেকটা পার্ট। সো এখানে আপনি আগে যেভাবে আমরা ওইখানে বডি প্যারাগ্রাফ 1-এ কি লিখেছি, ডেটা ভাগ করে একটাতে লিখেছি আরেকটাতে লিখেছি। এখন আমরা এখানে লিখবো হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 এবং 2-তে লিখবো হচ্ছে আমাদের আইডিয়াগুলো, অর্থাৎ এখানে আমরা একটা পার্টে আইডিয়া দিব, আরেকটা পার্টে আরেকটা আইডিয়াটা দিব। এবং দেখুন এখানে যেটা টাস্ক 1-এর সাথে এটার যে পার্থক্য সেটা হচ্ছে কনক্লুশন, অর্থাৎ এখানে একটা কনক্লুশন আছে কিন্তু যেটা পার্ট 1-এ নেই। সো আমাদের 4টা পার্ট হচ্ছে পার্ট 2, টাস্ক 2-এর জন্য ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এবং কনক্লুশনে কী থাকতেছে এটা তো আপনারা সবাই বুঝেন, সামারি। আমাদের লেখাটার যে সামারিটা সেটা এই পার্টে থেকে যাচ্ছে। সো ইন দিস কেস আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে একটা 3 লেয়ার প্যারাগ্রাফ ফর্মুলা বিগিনারদের জন্য, অর্থাৎ আপনি যে এই যে পার্ট 2টা লিখবেন, টাস্ক 2টা লিখবেন, সেটা কিভাবে লিখবেন সেটা একটা স্ট্রাকচার এবং একটা ফর্মুলা মেনটেন করে আমরা লিখব। এবং এটাই এখানে বলা হয়েছে যে আমরা একটা 3 লেয়ার ফর্মুলা ব্যবহার করে আমাদের টাস্ক 2টা কমপ্লিট করব। এখন এটা কি দেখুন, ফার্স্টে আছে হচ্ছে গিয়ে টপিক সেন্টেন্স, ঠিক আছে, টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সটা কি, আমাদের এখানে একটা উদাহরণ আছে, আমরা যদি এটা নোটিস করি, এই যে দেখুন এখানে একটা প্রশ্ন দেয়া আছে, ঠিক আছে। এই প্রশ্নে কি দেয়া আছে, প্রশ্নে দেয়া আছে যে কিছু কিছু মানুষ মনে করে শিশুদেরকে অবশ্যই বিদেশি ভাষা শেখা উচিত, ঠিক আছে, সেটা প্রাইমারি স্কুল লেভেলেই, প্রাথমিক শিক্ষা লেভেলেই হচ্ছে গিয়ে তাদের উচিত একটা বিদেশি ভাষা শেখা। যেমন আমরা কিন্তু স্কুলে ইংরেজি ভাষা শিখে থাকি, এটা কিন্তু আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে। আমরা কিন্তু নর্মালি বাংলায় কথা বলি, ইংলিশ আমরা হচ্ছে স্কুলে পাশাপাশি যেটা শিখি সেটা হচ্ছে ইংলিশ ভাষা। বিদেশে কিন্তু বাইরের কান্ট্রিতে আর কি ওরা কিন্তু ইংলিশের পাশাপাশি হচ্ছে স্প্যানিশ, তারপরে হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ, অনেক ভাষাই শিখে থাকে। বর্তমানে আমাদের সরকার এরকম একটা কিছু প্ল্যান করছে শুনেছিলাম আর কি, যাই হোক। সো এখন এখানে কি বলা আছে, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, অর্থাৎ অনেকেই তো মনে করে থাকে যে বাচ্চাদের প্রাথমিক শিক্ষা থেকেই উচিত হচ্ছে গিয়ে বিদেশি একটা ভাষা শেখা। এখন এই মতামতটার সাথে আপনি কি অ্যাগ্রি করতেছেন আর ডিসঅ্যাগ্রি করতেছেন, অর্থাৎ আপনি কি এই কথাটার সাথে একমত আর দ্বিমত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে। আমরা একটু স্ট্রাকচারটাতে ফিরে আসি, লেয়ারটাতে, সরি। সো টপিক সেন্টেন্সটা হচ্ছে গিয়ে টপিকে যেটা বলা হয়েছে আপনি এইটা এখানে তুলে ধরবেন। এখন টপিকে তো বলা ছিল যে আপনি অ্যাগ্রি করেন আর ডিসঅ্যাগ্রি করেন, আপনি যদি অ্যাগ্রি করেন সেটা এখানে ক্লিয়ার করে নেবেন, আপনি যদি ডিসঅ্যাগ্রি করেন সেটাও এখানে ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে। তারপর সেকেন্ড লেয়ারটাতে কি যাচ্ছে, সেকেন্ড লেয়ারটাতে যাচ্ছে হচ্ছে এক্সপ্লেনেশন, অর্থাৎ আপনি যদি অ্যাগ্রি করেন এই অ্যাগ্রিটাকে আপনি ফার্দার এক্সপ্লেইন করবেন যে কেন আপনি অ্যাগ্রি করতেছেন, এবং আপনি যদি ডিসঅ্যাগ্রি করেন সেটাকেও আপনি এক্সপ্লেইন করবেন যে কেন আপনি ডিসঅ্যাগ্রি করতেছেন। এখন এইটার সাথে হচ্ছে তারপর চলে আসতেছে একটা এক্সাম্পল, অর্থাৎ উদাহরণ। আপনি যে এটার সাথে অ্যাগ্রি করলেন প্রথমে, তারপরে সেটাকে এক্সপ্লেইন করলেন ফার্দার, এখন কেন এক্সপ্লেইন করতেছেন এবং কেন অ্যাগ্রি করতেছেন এটাকে আপনি একটা এক্সাম্পলের মাধ্যমে তুলে ধরবেন। আপনি যখন এখানে একটা এক্সাম্পল দিচ্ছেন তখন আপনার যে এই যে এক্সপ্লেনেশনটা এটা আরও ভ্যালিড হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা আরও স্ট্রং হয়ে যাচ্ছে। সো একটা এক্সাম্পল মাস্ট থাকতে হবে। তো চলুন আমরা যদি এই লেয়ারটাকে এখানে এই প্রশ্নটার সাথে অ্যাপ্লাই করে দেখি, তো আমাদের এই পার্টে দেখুন ইন্ট্রোডাকশনটা চলে আসতেছে, আমরা এটাকে জাস্ট প্যারাফ্রেজিং করে দিব। সো এটা তো বলার কিছু নেই, আপনারা দেখতে পারতেছেন এবং আপনারা জানেন যে প্যারাফ্রেজিংটা কি, একটু চেঞ্জ করে আমরা নিচ্ছি। তো এখানে তারপরে বডি প্যারাগ্রাফ 1, এখন আসুন আমরা বডি প্যারাগ্রাফ 1 আমাদের লেয়ারগুলো অ্যাপ্লাই করা শুরু করে দিই। তো ফার্স্টলি ইয়াং চিলড্রেন, তো ওখানে বলে দিচ্ছে ইয়াং চিলড্রেন ক্যান লার্ন, অনেক কিছু শিখতে পারে। আসলে আমরা যখন ছোটোবেলায় একটা কিছু শিখি এটা কিন্তু আমাদের ব্রেনে অনেক দিন থাকে। আমি কিছুদিন আগে মাঝে মাঝে এরকম হয় আমি কিছুদিন আগে কী পড়েছি সেটা মনে নেই, কিন্তু সেই ছোট্টবেলায় কী পড়েছিলাম এটা আমার এখনও মনে আছে। সো আপনি যখন ছোটো বয়সে কিছু একটা শিখতেছেন এটা কিন্তু আপনার ব্রেনে অনেক দিন থাকে, এবং এটা কেন সেটাও বলে দিয়েছে। দেখেন এই যে ফার্দার এক্সপ্লেনেশন করতেছে,
দেখুন এই যে এখানে এক্সপ্লেন করে দিচ্ছে, কারণ ব্রেনটা ওই সময় ফ্লেক্সিবল থাকে এবং দ্রুত অনেক কিছু শিখতে পারে, ক্যান পিক আপ নিউ থিংস ইজিলি, ঠিক আছে। এবং দেখেন এই তো দেখেন আমরা এক্সপ্লেনেশনটা কিন্তু পার হয়ে গেলাম। ফার্স্টে কিন্তু আমরা বলে নিয়েছি যে আমরা অ্যাগ্রি করতেছি যে এখানে যেটা ছিল আমরা যদি একটু দেখি, এখানে যেটা ছিল ইন্ট্রোডাকশন, ঠিক আছে, এখানে আমরা বলে নিয়েছি। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে এখানে আমরা ফার্স্টলি এখানে আমরা বলে নিচ্ছি শুরুতেই যে কেন হচ্ছে গিয়ে স্টুডেন্টরা হচ্ছে দ্রুত, মানে ছোটরা হচ্ছে দ্রুত অনেক কিছু মনে রাখতে পারে। এখন আমরা হচ্ছে এক্সাম্পলে চলে যাব যে হ্যাঁ আমাদের এই কথাটা এটাকে আরেকটু ভ্যালিড করে দিবে। দেখেন এই যে যেটা বলেছিলাম, এই যে মেনি ইউরোপিয়ান কান্ট্রিজ, ঠিক আছে। সো অনেক ইউরোপিয়ান কান্ট্রিতেই হচ্ছে যেটা বলেছিলাম যে দেখুন এজ 6 থেকে শুরু করে দেয়, যে অনেক বিদেশি হচ্ছে স্কুলগুলোতে হচ্ছে ওরা কিন্তু একাধিক ভাষা শিখে থাকে, যেটা কিন্তু আমাদের স্কুলগুলোতে সেভাবে চর্চা হয় না, আমরা শুধু ইংলিশটাই শিখে থাকি, ঠিক আছে। সো এটা ওরা দেখেন ওদের যখন 6 বছর বয়স তখন থেকে ওরা সেটা শুরু করে দেয়। এখন যেটা আমাদের তো এই পার্টটা ক্লিয়ার, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে নেক্সটে, সেটা হচ্ছে ভুলটা বলার আগে আমরা যেটা আর একটু বলে নিব সেটা হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ 2তে কী থাকবে। বডি প্যারাগ্রাফ 1-এ তো আপনি অ্যাগ্রি সেটা নিয়ে কথা বললেন, বডি প্যারাগ্রাফ 2তে হালকা ডিসঅ্যাগ্রি নিয়ে কথা বলবেন, খুব বেশি নিয়ে কথা বলবেন না, বিকজ আপনার স্ট্রং পয়েন্ট হচ্ছে গিয়ে হচ্ছে বডি প্যারাগ্রাফ 1। সো আপনার এই ক্ষেত্রে যেটা মনে রাখবেন, বডি প্যারাগ্রাফ 2তে আপনি যে পয়েন্টগুলো দিচ্ছেন সেটা যেন কোনোভাবে এই পয়েন্টের থেকে বেশি স্ট্রং না হয়ে যায়, অর্থাৎ আপনার বডি প্যারাগ্রাফ 2-এর পয়েন্টগুলো এটা থেকে একটুখানি উইক থাকবে, ঠিক আছে। আবার বেশি ইনভ্যালিড কিছু লিখে ফেলেন না, আবার বেশি খুবই ফাউল কিছু বা একদমই কোনো পয়েন্টলেস কিছু লিখে ফেলবেন না, ঠিক আছে। সো এটা মনে রাখবেন, এটা আপনার স্ট্রং অপিনিয়ন হবে, এটা একদম বেশি স্ট্রং অপিনিয়ন হবে না, কিছুটা লিখবেন। এখন কনক্লুশনটা তাহলে কিভাবে হবে, এখন দেখুন কনক্লুশনটা আবার যেভাবে হবে সেটা হচ্ছে কনক্লুশনে এসে আপনি তো ফার্স্টে পজিটিভলি এটা নিয়ে বলছেন, তারপর হালকা নেগেটিভ, এটা তো বলতে গেলে নেগেটিভই আপনার জন্য, যেহেতু আপনি এই পজিটিভে চলে আসছেন। সো আপনি তো এটা নিয়ে একটু আলোচনা করেছেন, এখন কনক্লুশনে এসে আবার কি করবেন, এখানে একটু লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবেন, যেটা আমরা বলেছিলাম যে আমাদের ওই পার্টটাতে যে হচ্ছে কোহিরেন্সে যেটা ছিল আর কি, যেটা বলেছিলাম যে একটা পার্ট থেকে যখন আপনি আরেকটা পার্টে যাচ্ছেন যে আপনার ট্রানজিশনটা হচ্ছে সেটা কতখানি হচ্ছে যথাযথ এবং ঠিক, এবং পাশাপাশি কতখানি মিল থাকতেছে, ঠিক আছে। এই যে এটাই হচ্ছে আপনার কোহিরেন্সের ব্যবহার প্রপারলি এখানে হবে, এবং আপনার লিঙ্কিং সেন্টেন্স বা লিঙ্কিং ওয়ার্ড যেটা সেটার প্রপার ব্যবহার আমরা এখানে এখন পাবো। দেখুন কনক্লুশনে যখন চলে আসতেছি আমরা, এখানে আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বললাম, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি নিয়ে কথা বললাম। এখন এখানে যখন চলে আসলাম তখন কি হলো দেখেন, আমরা এখানে একটা কনক্লুশনে যাব। সো আমরা জিনিসটা যখন এখানে এইভাবে লিখতে পারি, অলদো দে আর ফর মোর ওভার, ঠিক আছে, এভাবে লিখে আমরা বলতে পারি। দেন এটা লিখে আমরা অলদো যখন এই পার্টটা শেষ করেছিলাম এটার সাথে ফার্স্টের সেন্টেন্সটা এটার সাথে একটু মিল লিখে হচ্ছে গিয়ে আমরা লেখা শুরু করে অলদো বা দেয়ার ফর মোরওভার, যদিও বা এরকম এইটার সাথে মিল রেখে এরকম একটা কিছু হয়ে থাকে, কিন্তু তখন আপনি আপনার এই এটার 1-এরটা মানে বডি প্যারাগ্রাফ 1-এর লাইনটা এখানে আবার নিয়ে আসবেন, যেটা হচ্ছে আপনার ফাইনাল থট হবে, যেটা ফাইনাল কনক্লুশন হবে, সেটাকে অবশ্যই নিয়ে আসবেন এখানে নিয়ে এসে তখন এই লাইনটাকে আপনি লিখে আপনার কনক্লুশনটা শেষ করবেন। অর্থাৎ কনক্লুশনটা একটু ট্রিকি, যেটা মনে রাখবেন সেটা হচ্ছে আপনি একটা লিঙ্কিং সেন্টেন্স প্রথমে বা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবেন, করে হচ্ছে গিয়ে এই কথাটা এই হচ্ছে বডি প্যারাগ্রাফ 2-এর একটা লাইন থাকবে, এখানে মিল লেখে একটা লাইন থাকবে, এবং লাস্টে আপনার যে বডি প্যারাগ্রাফ 1টা থাকতেছে সেটা দিয়ে আপনি আপনার মেইন আপনার স্ট্রং পয়েন্ট যেটা সেটা দিয়ে আপনি কনক্লুশনটা শেষ করবেন, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে আপনাদের বিগিনারদের যে কমন মিস্টেক্সগুলো হয়ে থাকে সেটা নিয়েও যদি আমরা একটু বলি, টাইম ম্যানেজমেন্ট না করা, অর্থাৎ আমরা শুরুতে যেটা বলে নিয়েছি খুবই ইম্পর্ট্যান্ট টাইম ম্যানেজমেন্ট। টাস্ক 1-এর জন্য আপনার সময় থাকছে 20 মিনিট, টাস্ক 2-এর জন্য থাকছে 40 মিনিট। কোনোভাবেই কিন্তু টাস্ক 1-এ আপনার 30 মিনিট নেওয়া চলবে না। আপনি যদি ওখানে 30 মিনিট নিয়ে ফেলেন আপনার কিন্তু টাস্ক 2-এর জন্য সময় কম পড়ে যাচ্ছে, এবং টাস্ক 2-এ কিন্তু আপনার 250 ওয়ার্ডস নিয়ে লিখতে হবে। সো এটা কিন্তু, এবং পাশাপাশি আইডিয়া জেনারেট করতে হবে। টাস্ক 1-এ তো আইডিয়া দেওয়া থাকবে। সো টাইম কিন্তু একদম মোস্টলি ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার, আপনার কিন্তু টাইমটাকে ঠিকমতো মেনটেন করতে হবে।
অ্যান্ড সেকেন্ডলি যেটা একদম শুরুতেই বলেছিলাম, আরেকটা বিষয়, যারা নতুন আছেন তাদের তো ভোকাবুলারির রেঞ্জটা অনেক কম থাকে। সো দেখা যায় যে খুব প্লেন সিম্পল ওয়ার্ড ইউজ করা হয়, সিম্পল সেন্টেন্স ইউজ করা হয়, যার ফলে হচ্ছে গিয়ে স্কোরটাও খুব একটা আসে না। এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা মনে রাখতে হবে, আপনার ভোকাবুলারিটা বাড়াতে হবে। আপনার ভোকাবুলারিটা হচ্ছে যেন কোনোভাবেই কমে না যায়। আপনি চেষ্টা করবেন প্রতিদিন নতুন নতুন কিছু ওয়ার্ড শেখার জন্য। আমার খুব বেশি হার্ড ওয়ার্ড শেখার দরকার নেই, যেটা কিনা আপনার পরবর্তীতে নিজেরই মনে থাকবে না। সো তারপর হচ্ছে প্যারাগ্রাফ মেনটেন না করা, অর্থাৎ টাস্ক 1-এর জন্য আবার আমি মনে করিয়ে দিচ্ছি, টাস্ক 1-এর জন্য 4টা পার্ট, টাস্ক 2-এর জন্য 4টা পার্ট। টাস্ক 1-এ হচ্ছে ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। টাস্ক 2-তে হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, কনক্লুশন। এই যে স্ট্রাকচার যে আছে, প্যারাগ্রাফের যে স্ট্রাকচার বা ফরম্যাটটা, সেটা হচ্ছে গিয়ে মেনটেন যদি আপনি না করেন তাহলে স্কোরটা ভালো আসবে না। অ্যান্ড লাস্টলি হচ্ছে গিয়ে উদাহরণ না দেওয়া বা এক্সাম্পল না দেওয়া, অর্থাৎ আপনি একটা কিছু লিখে গেলেন, ঠিক আছে, আপনার কথাটা আপনি একটা স্ট্রং পয়েন্ট দিলেন, আপনি এক্সপ্লেনও করলেন, সেটার সাথে মিল রেখে হচ্ছে আপনি কোনো এক্সাম্পল দিতে পারলেন না জিনিসটাকে আর সুন্দর করে বোঝানোর জন্য। এক্সাম্পলটা হচ্ছে দুইটা কারণে দেয়া হয়, একটা হচ্ছে আপনার লেখাটাকে সুন্দর করে বোঝানোর জন্য, এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার লেখাটাকে স্ট্রং করার জন্য, ঠিক আছে। সো আপনি যদি এক্সাম্পল না দেন, আপনার লেখাটা কিন্তু স্ট্রং হচ্ছে না এবং লেখাটা আরও ভালো মতো বোঝাও যাচ্ছে না। সো এইটা হচ্ছে গিয়ে মোস্টলি মনে রাখতে হবে। এখন দেখুন, আমাদের কিছু টিপসও রয়েছে আপনাদের জন্য, যেটা আপনারা মেনটেন করতে পারেন। যে এখন আপনার টাইপিং স্পিড বাড়ানোর জন্য এবং আপনার আইডিয়া জেনারেট করার জন্য, আপনার লেখারও দ্রুত করার জন্য এবং আপনার ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য আপনি প্রতিদিন অন্তত 30 মিনিট করে লেখার চেষ্টা করুন, ঠিক আছে। ঘড়ি ধরে লেখার চেষ্টা করুন। মন মতো বসলেন, লিখতেছেন, আচ্ছা আস্তে ধীরে ধীরে সকাল থেকে দুপুর হয়ে যাচ্ছে, নট লাইক দ্যাট। সো আপনি প্রতিদিন সময় মেনটেন করে একটু লেখার চেষ্টা করুন, দেখবেন আপনার লেখাটা, টাইপিং স্পিডটাও ভালো হয়েছে, আইডিয়াও তাড়াতাড়ি জেনারেট করতে পারতেছেন, লেখাও তাড়াতাড়ি হচ্ছে। অ্যান্ড দেন লিঙ্কিং ওয়ার্ডসের যে ব্যবহার, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলে আসলাম, মোর ওভার, হাউএভার, ফর ইনস্টেন্স, দেয়ারফর, যেটা দিয়ে কিনা আপনার লেখাগুলোকে আপনি আরও এনরিচড করতে পারেন। শুধু যে একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফে যাওয়ার সময়ই লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবেন তা কিন্তু না, আপনি একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে যাওয়ার সময়ও লিঙ্কিং ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু আপনার লেখাটাকে আরও একটু সুন্দর করে দিবে। সো ভোকাবুলারি নিয়ে যেটা লাস্ট টিপস যেটা আমি বলবো, সেটা হচ্ছে আপনার একটা নোটবুক তৈরি করুন। অর্থাৎ আপনার ভোকাবুলারিটা হচ্ছে গিয়ে যদি এনরিচড না হয় তাহলে কিন্তু হচ্ছে আপনার স্কোরটা কমে যাচ্ছে। আমাদের তো ভোকাবুলারিতেও মার্কস আছে, লেক্সিক্যাল রিসোর্সের মার্কস কিন্তু ডিক্লাইন করবে। সো এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আপনি নতুন নতুন ওয়ার্ড শিখবেন, একটা সুন্দর নোটবুক মেনটেন করবেন অথবা একটা PDF ফাইল মেনটেন করবেন, যেন পরবর্তীতে সেগুলো আপনি আবার রিভিশন দিতে পারেন। সো এই ক্ষেত্রে এখন আমরা আপনাদের জন্য 7 দিনের একটা প্র্যাকটিস প্ল্যান দিয়ে দিচ্ছি, যেটা মেনটেন করে আমরা আশা করি আপনি আপনার কন্ডিশনকে আরেকটু ইমপ্রুভ করতে পারবেন। সো ডে 1-এ যেটা আছে, ডে 1 থেকে ডে 2-এর মধ্যে আপনি টাস্ক 1-এর আমরা যে স্ট্রাকচারটা বলে দিলাম, এই স্ট্রাকচারটা মেনটেন করে একটা করে প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে। তো এরপরে হচ্ছে 3 থেকে 4 দিন আপনারা হচ্ছে টাস্ক 2 হচ্ছে গিয়ে আপনারা প্র্যাকটিস করেন। তারপরে হচ্ছে ডে 5 থেকে 6-এর মধ্যে আমরা তো এতদিন ভাগ করে করে একটা প্ল্যান দিলাম আপনাদেরকে, টাস্ক 1 টাস্ক 2 ভাগ করে দিয়েছি। এখন দুইটা মিলে 1+2 দুইটা মিলেই আপনারা চেষ্টা করুন এখানে পুরো টেস্টটা প্র্যাকটিস করার জন্য। এবং একদম শেষে হচ্ছে গিয়ে ডে 7-এ আপনারা চেষ্টা করবেন যে পুরো লেখাটার একটা রিভিউ, যে কোথাও ভুল আছে কি না বা কোনো ভুল থাকলে সেটা অবশ্যই চেষ্টা করবেন ঠিক করার জন্য। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান।